কল কারখানা অফিস আদালত ছাড়া কোনো উপায় নেই। ইন্ডাস্ট্রি বড় মাপের ইন্ডাস্ট্রি করতে হবে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। দিনগুলো আর 5খানা দিনের মতনই ছিল। সালটা 2009। স্কুলের পাত্তারি গুটিয়ে পা দিয়েছি কলেজের গণ্ডিতে। কলেজগুলো ছিল ছাত্র রাজনীতির আঁতুড়ঘর। রাজনীতি কোনোদিনই আমার আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল না। কাজেই একদিকে পড়াশোনা এবং অন্যদিকে একটি বেসরকারি বেতার মাধ্যমে কাজ শুরু করি। কর্মস্থল বেগবাগানের কাছেই। প্রত্যেক দিন সকালে অফিসে যাওয়া এবং বিকেলে ফেরার পথে পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং থেকে অটোয় করে বাড়ি ফেরা। এই রোজ নামচায় আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। যখন পার্ক সার্কাস মোড়ে বাড়িতে যাওয়ার জন্য অটোর জন্য অপেক্ষা করতাম, সেই সময় ওই জায়গা স্তব্ধ হয়ে যেত। এজিসি বোস রোড ফ্লাইওভার থেকে সারি সারি গাড়ি নেমে আসত পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিংয়ের দিকে, অর্থাৎ কনভয় চলে যেত লেক গার্ডেন্সের দিকে। আর সেই গাড়িগুলির ভিড়ে একটি গাড়ি ছিল সাদা অ্যাম্বাসেডর WB060002, আর তাতেই বসে থাকতেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার সম্বন্ধে জানার এবং বোঝার ওটাই আমার কাছে আদর্শ সময় ছিল। বন্ধুদের মুখে এবং সংবাদ মাধ্যমে গুঞ্জন শুনলাম পশ্চিমবঙ্গে নাকি টাটা আসছে, বিনিয়োগ করবে কয়েক হাজার কোটি টাকা, তৈরি করবে ন্যানো ফ্যাক্টরি। এমনকি বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে একটু পড়াশোনা করে জানতে পারলাম উনি বারংবার একটা কথা পরিষ্কার বলেছেন, আমাদের রাজ্যে কৃষি আমাদের ভিত্তি এবং শিল্প আমাদের ভবিষ্যৎ। কিন্তু সিঙ্গুরে টাটা ন্যানো কারখানা তৈরি করার জন্য যে 1000 একর চিহ্নিত করা হয়েছিল, তাই নিয়ে শুরু হয় বিপত্তি। 600 একরে কারখানা হোক এবং বাকি 400 একর ফিরিয়ে দিতে হবে কৃষকদের, কারণ ওই জমিটি ছিল উর্বর এবং 3 ফসলি জমি। সিঙ্গুরের এই জমিতেই 2006 সালে শিল্প গড়ে তুলতে চেয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তৎকালীন বিরোধী নেত্রী, বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাষিদের জমি কেড়ে নেওয়ার অভিযোগে একটা আন্দোলন গড়ে তোলে। সেই আন্দোলন অনশন এবং তারপরে বিক্ষোভের রূপ নেয়। রাজ্যের বিভিন্ন জায়গায় বামফ্রন্টের জমি নীতি নিয়ে ওঠে সমালোচনার ঝড়। একদিক থেকে রীতিমতন বাধ্য হয়ে সিঙ্গুরের জমি ছাড়ে টাটা কর্তৃপক্ষ। সারা রাজ্যে তখন পরিবর্তনের ঝড় ওঠে। সবার মুখে একটাই কথা, পরিবর্তন চাই। শিল্প গড়ার স্বপ্ন তার এখানেই শেষ নয়। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে এশিয়ার সবথেকে বড় ইস্পাত কারখানা গড়তে চেয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, কিন্তু সেই কারখানা আজও হয়নি। তারপর কাসাই নদীর ওপর দিয়ে বয়ে গেছে প্রচুর জল। শালবনীতে এই কারখানা গড়ার জন্য জমি দিয়েছিলেন অনেকেই। 2007 সালের মাঝামাঝি সময় থেকেই জমির জন্য খোঁজ শুরু হয়। প্রথমে 6 নম্বর জাতীয় সড়কের পাশে গুপ্তমণিতে, তারপর শালবনীতে জমি চিহ্নিত করা হয়। 2007 সালে জমি অধিগ্রহণ হয়। 2008 সালের 2রা নভেম্বর ইস্পাত কারখানার শিলান্যাস করেন বুদ্ধবাবু, কিন্তু কোন বিশেষ কারণে সেই প্রকল্প বাস্তবায়িত হয়নি তা আজও অজানা। এমনকি বর্তমান রাজ্য সরকার বহুবার শিল্প আনতে চেয়েছে, তারাই বা সেই সংস্থাকে ফিরিয়ে আনতে কেন ব্যর্থ হয়েছে তাও অজানা। যদিও সেই তথ্যটি নিয়ে আলোচনা করা রাজনৈতিক বিষয়, আমরা সেটাকে এড়িয়ে যাচ্ছি। এই 2006তেই পশ্চিমবঙ্গে শিল্প আনার জন্য বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে আরও একটি সংস্থার ডিল হয়। বলা ভালো, রাজ্যে আরও একটি সংস্থার আসার কথা ছিল, তা হল সালিম গোষ্ঠী। তাদের বিনিয়োগ করার কথা ছিল 40,000 কোটি টাকা। ইন্দোনেশিয়ার এই সংস্থাটির বিনিয়োগ করার কথা ছিল স্পেশাল পারপাস ভেহিকলের ওপর এবং কলকাতা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের ওপর। সেই সময় টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি তথ্য থেকে জানতে পারা যায় যে বুদ্ধদেব ভট্টাচার্য সেই সময় বলেছিলেন, আমাদের রাজ্যে আরও বেশি পরিমাণ এসিজের দরকার ডিপ সি পোর্টের এবং একই সাথে গ্রিনফিল্ড এয়ারপোর্টের। যদিও বাস্তবের মাটিতে তেমন নতুন এসিজের তৈরি হয়নি,
যদিও সময়ের সাথে এসইজেড-এর ধরন পাল্টেছে। গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরি হলেও তৈরি হয়নি ডিপ সি পোর্ট। সংস্থাটি সেই সময় হলদিয়াতে 12,000 একরে তৈরি করতে চলেছিল কেমিক্যাল ইন্ডাস্ট্রির এস্টেট। একই সাথে কেমিক্যাল এসইজেড স্প্যানিং 10,000 একরে। এটি একটি জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট হওয়ার কথা ছিল, 50-50 পার্টনারশিপ রাজ্য এবং সালিম গোষ্ঠীর মধ্যে। এন্ট্রি হয় নতুন গল্পের। লোকেশন নন্দীগ্রাম। কেমিক্যাল ফ্যাক্টরি হলে প্রচুর মানুষের ক্ষতি হবে, এর জন্য নন্দীগ্রামেও শুরু হয়েছিল বিপুল আন্দোলন। প্রত্যেকটি বড় শিল্পের ক্ষেত্রেই বিপুল আন্দোলন কিন্তু একেবারে কমন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। অনেকের মতে পশ্চিমবঙ্গের মাটি ব্যাপক উর্বর, তার জন্য সেখানে যদি কোনো ইন্ডাস্ট্রি ফর্ম করতে হয় তাহলে প্রচুর কৃষি জমির ক্ষতি হয়। তাই কিছু কৃষক জমি দিলেও অনেকেই আবার জমি দিতে চায় না, তার জন্যই বিক্ষোভ তৈরি হয়। 2005-এ পশ্চিমবঙ্গে যখন সালিম গোষ্ঠী প্রবেশ করবে, ঠিক সেই সময় কিন্তু একই সাথে পাল্লা দিয়ে পশ্চিমবঙ্গের রাজত্ব করার স্বপ্ন দেখছিল টাটা গোষ্ঠী। একই সাথে টাটা যেমন ন্যানো কারখানা তৈরি করার স্বপ্ন দেখছিল, অন্যদিকে সালিম গোষ্ঠী নতুন হাইওয়ে তৈরি করার স্বপ্নও দেখছিল। কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে জমি একটা বিরাট বড় জট, আর সেই জমি জটের কারণেই পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার সালিম গোষ্ঠীকে জমি দিতে পারেনি। তার জন্যই অ্যান্টনি সালিম, যিনি সালিম গোষ্ঠীর অধিকর্তা ছিলেন, তিনি রাজ্য সরকারকে চিঠি লিখে জানান পশ্চিমবঙ্গের বুকে যে 108 কিলোমিটার লম্বা এক্সপ্রেসওয়ে তৈরি করার পরিকল্পনা রাজ্য সরকার করেছিল এবং যাতে বিনিয়োগ করার কথা ছিল সালিম গোষ্ঠীর, তারা সেই প্রজেক্ট করতে পারছে না, কারণ রাজ্য সরকার জমি দিতে ব্যর্থ হয়েছিল। আর ব্যর্থ হয়েছিল জমি আন্দোলনের কারণে, কারণ প্রচুর মানুষ জমি দিতে চায়নি, তাই রাজ্য সরকার জোর করে জমি অধিগ্রহণও করতে পারেনি। যখন জোর করে জমি অধিগ্রহণ করতে গেছে এবং শিল্প গড়তে গেছে, সেই সময়ও কিন্তু মানুষ গর্জে উঠেছিল। একটা অদ্ভুত ক্রোনোলজি। সেই সময়ে রাজ্য সরকার শিল্প গড়তে চেয়েছিল, কিন্তু বিভিন্ন বাধার মুখে এসে তারা ব্যর্থ হয়। রাজ্যে পালাবদল হয়। 2011 সালে সিংহাসনে আসেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আবার অনেকে বলছে আগে যেটা ছিল সেটাই ভালো ছিল, উনি থাকলে এখন শিল্প চলে আসতো। কিন্তু বর্তমানে যে রাজ্য সরকার রয়েছে, তারাও যখন জমি অধিগ্রহণের কথা ভাবে, তারাও কিন্তু সেই আন্দোলনের কথা ভেবেই অনেকাংশে পিছিয়ে আসে। কিন্তু বিনিয়োগকারীরা তাদের পছন্দ মতন জায়গাতেই বিনিয়োগ করবে। রাজ্য সরকারের দেখিয়ে দেওয়া জায়গায় বিনিয়োগকারীরা বিনিয়োগ নাও করতে পারে, কারণ যারা বিনিয়োগ করবে তারা কিন্তু বেশ কয়েকটি স্ট্র্যাটেজিক লোকেশনকে মাথায় রেখেই বিনিয়োগ করবে। প্রথমত বন্দর কাছে হতে হবে এবং বড় হাইওয়ে থাকতে হবে, আর একই সাথে গ্রিনফিল্ড এয়ারপোর্ট লাগবে। আমরা মানুষরা বড় বিচিত্র, কখনো চাই, আবার যখন পাই তখন বলি এটা জোর করে নিয়ে আমাকে দেওয়া হয়েছে বা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, এতে হয়তো আমারই ক্ষতি হবে। আলটিমেটলি সর্বস্ব হারিয়ে আবার পুরনোটাকেই আঁকড়ে ধরতে চাই। তবে শিল্পের দিকে বুদ্ধবাবুর যে বেশ আগ্রহ ছিল তা বর্তমান সেক্টর 5 বা নিউ টাউন চত্বর দেখলেই বোঝা যায়, কারণ তৎকালীন রাজ্য সরকারের চিহ্নিত এই সেক্টর 5 এবং নিউ টাউন এলাকাতেই প্রচুর আইটি সেক্টর বুদ্ধবাবুর সময় থেকেই আসতে শুরু করে। গড়ে ওঠে ইলেকট্রনিক্স পার্ক। সেই সময় রাজ্য সরকার স্যাংশন করে বেশ কয়েকটি এসইজেড-এর, তার মধ্যে বর্তমানে যেখানে ক্যান্ডট এক্সপ্রেস রয়েছে সেই রকম অনেকগুলি জায়গা। সেই সময়ই রাজ্য সরকারের সাথে উইপ্রোর, ইনফোসিসের কথা হয়েছিল। নিউ টাউনে তারা জমিও চেয়েছিলেন, কিন্তু স্যাংশন হয়ে যাওয়ার পরে রাজ্যে যখন পালাবদল হলো, তারপরে ইনফোসিসের আসতে কিন্তু অনেকটা টাইম লাগলো। একদিক থেকে বর্তমান মডার্ন কলকাতার রূপকার আমরা বুদ্ধদেব ভট্টাচার্যকে বলতেই পারি। মুখ্যমন্ত্রিত্বের পদ যাওয়ার পরে অবসর সময়টা উনি কিন্তু ওনার 2 কামরার ফ্ল্যাটেই কাটিয়ে দিয়েছেন, প্রাচুর্যহীন এবং আড়ম্বরহীন। ব্যক্তিগত আক্রমণের শিকার বুদ্ধবাবু কোনোদিনও হননি। এমনকি বর্তমান মুখ্যমন্ত্রী, তৎকালীন বিরোধী দলনেত্রী বারংবার বলেছে বুদ্ধদেব ভট্টাচার্যের মতন মানুষ হয় না।
1977 থেকে 82 পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভায় তথ্য ও জনসংযোগ বিভাগের দায়িত্ব গ্রহণ করেন। 1986 থেকে 96 ভারপ্রাপ্ত মন্ত্রী, তথ্য ও সংস্কৃতি বিভাগ, স্থানীয় শাসন, পৌর ও নগর উন্নয়ন বিভাগ। 1991 থেকে 93 ভারপ্রাপ্ত মন্ত্রী, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পুর ও নগর উন্নয়ন বিভাগ। 1994 সালে ভারপ্রাপ্ত মন্ত্রী, তথ্য ও সংস্কৃতি বিভাগ। 1996 সালে ভারপ্রাপ্ত মন্ত্রী, স্বরাষ্ট্র বিভাগ, তথ্য ও সংস্কৃতি বিভাগ, তথ্য ও প্রযুক্তি বিভাগ। 1999 সালে উপমুখ্যমন্ত্রী। 2000 সালে 6 নভেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। 2001 সালের 18 মে ত্রয়োদশ পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। 2006 সালের 18 মে চতুর্দশ পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। 2011 সালে পশ্চিমবঙ্গের লাল আকাশ পরিণত হয় সবুজে। 19 মে পঞ্চদশ পশ্চিমবঙ্গ বিধানসভায় সাধারণ নির্বাচনে পরাজিত হয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তারপর বাকি জীবনটা পড়াশুনো এবং চিকিৎসার মধ্যেই কেটেছে। কখনো কখনো ব্রিগেডে তাকে দেখতে পাওয়া গেছে। 2024 8ই অগস্ট আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার অবদান কতটা তুলে ধরতে পারলাম জানি না, কিন্তু চেষ্টা করলাম। আমার এই চেষ্টা আপনাদের কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, যাতে এগুলো মানুষ জানতে পারে। তার জন্য মানুষের সঙ্গে বা বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে পরের এপিসোডে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম, তুমি রবে নীরবে। কলকারখানা, অফিস আদালত ছাড়া কোনো উপায় নেই। ইন্ডাস্ট্রি, বড় মাপের ইন্ডাস্ট্রি করতে হবে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে।